এই মহুয়া আমরা বাংলার সমতলের মানুষ জানি না, কিন্তু ঝাড়খণ্ড, বিহার এবং পাহাড়ি অঞ্চলের মানুষের কয়েক মাসের খাদ্যের যোগান দেয় হচ্ছে মহুয়া ফুল। মহুয়া কয়েকভাবে খাওয়া যায়। মহুয়া ওরা শুকিয়ে রাখে, এই শুকনা মহুয়া সারা বছর খায়। যেখানেই বিশৃঙ্খলা, যেখানেই দাঙ্গা হাঙ্গামা, সেখানেই গান্ধীজি তার অহিংস বাণী নিয়ে ছুটে যেতেন। প্রচন্ড বসু জামালপুর আসছিলেন 2 বার। এটা পেছনে শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, তাদেরকে আরো উৎসাহ দেওয়া দরকার। জামালপুরের গান্ধী আশ্রম। আমরা এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি জামালপুরের গান্ধী আশ্রমের সামনে। এইখানে গান্ধীজির স্মৃতি বিজড়িত অনেক ছবি, ফটো গ্যালারি আকারে এখানে করা আছে। তো চারিদিকের পরিবেশটা বেশ সুন্দর লাগতেছে। আর আজকে আমি কিন্তু একা আসিনি, আমার সাথে আমার ম্যানেজার স্যারও এসেছেন। তো আমি আপনাদেরকে দেখাবো পরিবেশ পরিস্থিতি কেমন। গান্ধী আশ্রম কিভাবে আসবেন? জামালপুর শহর থেকে খুব সহজেই আসা যায়। আপনি চাইলে বাইক, অটোরিকশা বা লোকাল পরিবহন করে এখানে পৌঁছতে পারবেন। শান্ত পরিবেশ আর ঐতিহাসিক গুরুত্বের জন্য জায়গাটা ঘুরে দেখার মতো। এখানে আসলে একই সাথে দেখতে পাবেন মহাত্মা গান্ধীর ইতিহাস এবং আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ও ইতিহাস। পুরো জায়গাটায় আছে ইতিহাস, সংস্কৃতি আর শিক্ষার এক দারুণ মিশ্রণ। আর সবচেয়ে ভালো বিষয় হলো প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। এইটা কি ফুল ছিল স্যার? এটা লতা পারুল। লতা পারুল। আজকে যাই হোক অনেক গাছ কেউ চিনতেছি নতুন করে। আর স্যার না থাকলে আমি চিনতেই পারতাম না। স্যার কুরচি গাছের কথাটা যে স্যার বললেন, উপন্যাসের কথা তো আগে থেকেই বলছেন আমাদেরকে, কিন্তু কুরচি গাছ যে এইটা তাও জানতাম না। মানুষ কেঁদেছিল, আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল। নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে দুষ্কৃতিকারী মারা গিয়েছে, তার নাম নিরঞ্জন, সে আসলে মানুষ। এই কবিতাটি আবৃত্তি করার পেছনে এখানে আমি এই জামালপুরে গান্ধী আশ্রমে এসে যে কথাটি মনে হলো, ব্যারিস্টার মোহনদাস করমচাঁদ গান্ধী, ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনের মহান নেতা, যিনি লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে তার সেই ছুটেড বুটেড কাপড় ছেড়ে এই ভারতবর্ষে তখন মানুষের যে পোশাক আশাক ছিল, অধিকাংশ মানুষকে একটি পোশাকের জন্য অনেক সংগ্রাম করতে হতো। এদেশের মানুষের সাথে মিশতে হলে আমার এই দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার সাথে নিজেকে নিয়ে যেতে হবে, এবং সেই আর্থসামাজিক অবস্থায় নিয়ে যেতে হলে এদেশের মানুষের যে তখন পোশাকের বড়ই করুণ দশা, সেই করুণ দশার কারণে সে তার ব্যারিস্টারি পোশাক আশাক ছেড়ে, সমস্ত বৃত্ত বৈভব ছেড়ে গান্ধীজি এই ভারতের আনাচে কানাচে, বাংলা, পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, সকল প্রদেশে ঘুরে ঘুরে তিনি মানুষকে জাগ্রত করার চেষ্টা করলেন। বিলেতি পণ্য বর্জন করার মধ্য দিয়ে তার স্বদেশী আন্দোলনের যাত্রা শুরু, এবং চারিদিকে পাখির কুজন, এর মধ্যে বসে গান্ধীজিকে স্মরণ করছি। গান্ধীজির প্রতি আমার সশ্রদ্ধ ভালোবাসা, সালাম, এবং গান্ধীজির প্রতি আমার মাথা অবনত, শ্রদ্ধা অবনত, মাথা অবনত শ্রদ্ধা। বলে না যে রতনে রতন ছিলেন, কথা আছে না? যতীন স্যার হলো আমার দাদাকে নানা ডাকতেন। জি, ওনাদের মতো মানুষ দাদাকে এই বঙ্গে জন্মেছিল বিধায়ী। একটা ছবি আছে 69-এ, তাই না? আচ্ছা, ভক্তি সংগ্রাম জাদুঘর। পড়াশোনা করেন তো ইতিহাস নিয়ে, জামালপুরে একটা শহর হিস্ট্রি আছে। জি, আপনি একটা ছবি তুলে নিয়ে যান, পরে আপনি স্টাডি করবেন। জি, যেটা জি, জি, জি। এটার একটা ব্রিটিশ আমাদের একটা
মানে ইয়েতে যারা ছিলেন, এখানে এসে আমার গায়ের প্রতিটা লোম দাঁড়িয়ে গেল এখন এই মুহূর্তে। এই যে বিপ্লবী রবি নিয়োগী শেরপুরের, সেই আন্দামানের সেই অন্ধকার প্রকোষ্ঠে, সেই জেলখানায় সেই আমাদের শেরপুরের মানুষ, আমাদের জামালপুরে এরকম 4 জন ছিলেন শেরপুরের। আর এটা হলো মানে প্রথম রাজনৈতিক মামলা হচ্ছে আমাদের জামালপুরে। জি জি, তাই না? হ্যাঁ, উনি আসছেন। আমি ইসমাইল হোসেন সিরাজের পূর্ণভূমির সন্তান। এই যে একটা দেখেন পাবনা সিরাজগঞ্জ বিদ্রোহ, হ্যাঁ, এইটা হচ্ছে 1873 বিদ্রোহ। হ্যাঁ 1873। সে কৃষক বিদ্রোহ, এটা কৃষক বিদ্রোহ। অনেক খুবই নাম করা আর কি। আসলে আমাদের বাংলার আনাচে কানাচে প্রতিটি মানুষ কি পরিমাণে, কিন্তু আমাদের দেশে হচ্ছে কি যে আমাদের হিস্টোরিটা শুরু করে 52 থেকে, তাদের ভূমিকাও কম ছিল না। মানে আমাদের ওরে বাপ রে বাপ, কি বলেন আপনি? এই যে কবি সাহিত্যিক, কবি সাহিত্যিক রবীন্দ্রনাথ তো নিজে রচনা করছেন। এই বন্দে মাতরম গানের সুর দিয়েছেন রবীন্দ্রনাথ, রচয়িতা বঙ্কিমচন্দ্র। হ্যাঁ, তারপরে এই কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য। কাজী নজরুল ইসলাম তো কংগ্রেসের হয়ে সারা দেশ ঘুরে বেরিয়েছেন। সিয়ার দাস, দেশবন্ধু। আর এটা হচ্ছে আমাদের মানে 1930 সালে ওই সরিষাবাড়ি মানে বোমা ষড়যন্ত্র মামলা, এটা আলোচিত মামলা ছিল। জি জি জি, এটা খুবই তখন ওই সময়কার। এই যে বিপ্লবী তৈলেন্দ্র চক্রবর্তী, 30 বছর জেলে একটা বই আছে ওনার। ওনার তো সাংঘাতিক একটা মানুষ ছিলেন উনি। শুটিং কেস ওনার একটা বিরাট ছিল। এই সুরেন্দ্র মোহন ঘোষ কলকাতার, ওনার অনেক অবদান আছে। উনি কংগ্রেসের হয়ে অনেক করছেন এখানে। তখন ওই যে রাইটার্স পিকনিক আক্রমণ করছিলেন যে বিবিডি বাগ, যেটা কলকাতা। বাদল দীনেশ আর রবীন্দ্রনাথের এই যে একটা মামলা করছে, ব্রিটিশরাও কিন্তু তার বিরুদ্ধে মামলা করছিল যে গোয়েন্দা বিভাগে। ওইটা না, রবীন্দ্রনাথ তো ব্রিটিশদের বিরুদ্ধে লড়ার জন্য সে নাইট পদত্যাগ করছে। জলানন্দবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে সে নাইট পদত্যাগ করছে। সে কংগ্রেসের হয়ে সুভাষচন্দ্র বসু জামালপুর আসছিলেন দুইবার। একবার হচ্ছে এটা 39 সালের ছবি, পার্টির কংগ্রেসে আসছিলেন না, জামালপুর মহকুমা। যতীন স্যারের ছবিটা দেখাই আপনাকে। যতীন স্যার বক্তব্য দিচ্ছেন, এটা 1970-এ জামালপুর লেনিনের ছবি, লেনিন শতবার্ষিকীতে আসছিলেন। ইনি হইলেন কি দিনগুলো ছিল। খন্দকার মোহাম্মদ ইলিয়াস, উনি কত ছবির কত গান রচয়িতা। আর ইনি হচ্ছে ইমামুর রশিদ, ওই যে আপনার দেখবেন যে আমাদের যে কবি হাসান রহমানের মামা, ওই মুক্তিযুদ্ধের যে ইতিহাস 15 খণ্ড, উনি সম্পাদনা মানে উনি এটা কাজ করেছেন। ইনি বজরুর রহমান, মতিয়া চৌধুরীর হাজব্যান্ড। উনি নাসির সরকার, আমার দাদা। উনি তখন বয়স, উনি তখন মিটিংয়ের মানে প্রেজাইড করছেন। ইনি হচ্ছেন বিপ্লবী রবি নিয়োগী। জি জি জি। আর ইনি হচ্ছেন যে কথা সাহিত্যিক রণেশ দাস গুপ্ত। রণেশ দাস গুপ্ত, আমি বারবার কালাখোকা, আমি বারবার খোকা, হ্যাঁ খোকা। মানুষ তো ইতিহাস বিমুখ হয়ে গেছে, বই পুস্তক পড়ে না। এটা খুবই দুঃখজনক। বাংলার ইতিহাস অনেক করুণ ইতিহাস। হ্যাঁ, ওই যে গীতিকার আব্দুল লতিফ, ওনার গাওয়া একটা গান আছে, আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দামে পাওয়া নাই। হ্যাঁ, তো এটা অনেক সাংঘাতিক। এই গানটার কথাগুলোর মধ্যেই সমস্ত কিছু লুকিয়ে আছে। ঠিক আছে, অবশ্যই এখানে এসে ইতিহাস সমৃদ্ধ হওয়া দরকার, এবং যারা এটা সংরক্ষণ করছেন, যারা এটা পেছনে শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, তাদেরকে আরও উৎসাহ দেওয়া দরকার। কারণ হচ্ছে যে এরকম সংগ্রহশালা কই জায়গায় আছে। আমরাও যে জিনিসটা চাই যে এটা নতুন প্রজন্মের সন্তানরা এখানে আসুক, অবশ্যই এসে তারা ইতিহাস, আমার দেশের যে সংস্কৃতি, তারা এটা জানুক। এই বাংলা আমাদের এমনি এমনি আসে নাই, কেউ গলায় মালা পরিয়ে দেয় নাই আমাদেরকে। যে বাংলা, এই যে এত ত্যাগ তিতিক্ষা, এত আমাদের সূর্য বীর্যের ইতিহাস, হ্যাঁ, অনেক লুকিয়ে আছে, সেগুলি বের করে আমাদের নতুন প্রজন্মকে জানানো উচিত। অনেক রক্তের বিনিময়ে অর্জিত বাংলা হয়েছে আমাদের বাংলাদেশ। এই মহুয়া আমরা বাংলার সমতলের মানুষ জানি না, কিন্তু ঝাড়খণ্ড, বিহার এবং পাহাড়ি অঞ্চলের মানুষের কয়েক মাসের খাদ্যের যোগান দেয় হচ্ছে মহুয়া ফুল। মহুয়া কয়েকভাবে খাওয়া যায়। মহুয়া ওরা শুকিয়ে রাখে, এই শুকনা মহুয়া সারা বছর খায়। এটা পানীয় খাওয়া যায়। আর পানীয় আকারে তো বিশ্বের উৎকৃষ্ট মানের একটা পানীয় তৈরি হয়।
যেটা এটা ভাতের সাথে সুগন্ধি হয়, ভাতের সাথে সুগন্ধি হয়, এগুলো হয়। আপনার গাছটা অনেক সুন্দর হয়েছে। ই ধরে না ওই যে চালতা, হ্যাঁ চালতা ধরে। আমাদের ডিসি স্যার যে আসলেন না, হ্যাঁ উনি পরে সন্ধ্যার সময় এতগুলি মহা কুড়াই নিয়ে গেছে সে। হ্যাঁ নিবে তো। এবার নিয়ে গেছে। আমি তো এই এতদ অঞ্চলে এটা আমার তৃতীয় মহুয়া গাছ দেখা। তৃতীয় মহুয়া গাছ দেখা হচ্ছে, আমি প্রথম এই সমতলে মহুয়া গাছের দেখা পাই হচ্ছে ঈশ্বরদী, যে ব্রিটিশ আমলের যে রেলওয়ে স্থাপনা আছে যেখানে ঈশ্বরদী পাকশিতে, পাকশি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওখানে স্থানীয় লোকজনের কাছে জানতে পারলাম যে ওখানে 3টি মহুয়া গাছ ছিল, এখন একটি টিকে আছে। আর একটি এই গত 2 মাস আগে আমি বগুড়া সান্তাহার যেতে, বাইক নিয়ে যেতে রাস্তায় চোখে পড়লো হচ্ছে এই সান্তাহার এবং নাটোরের মাঝামাঝি একটা জায়গায় একটা রেল স্টেশনের উপরে বিশাল একটা মহুয়া গাছ। আর এই আপেলটি হচ্ছে তৃতীয় গাছ আমার এই অঞ্চলে দেখা।